আচ্ছা বলুন তো, আপনার পরিচিত কারো বিয়ে হয়েছে আর বিয়ের পর সে পরিবারটা আর্থিকভাবে একদম শেষ হয়ে গেছে, এরকম ঘটনা কি আপনি চেনেন? আমি বাজি ধরে বলতে পারি আপনি অন্তত একটা না একটা উদাহরণ মাথায় আনতে পারছেন এখনই। আমাদের দেশে বিয়ে মানে শুধু দুটো মানুষের মিলন না, বিয়ে মানে হলো লাখ লাখ টাকার খরচ, ধার, ঋণ আর তারপর বছরের পর বছর সেই ঋণ শোধ করার চাপ। আর সবচেয়ে কষ্টের কথা কি জানেন? এই চাপটা বেশিরভাগ সময় নেয় সেই নতুন দম্পতি যারা এইমাত্র জীবন শুরু করতে চাইছে। তাহলে আজকে আমরা কথা বলবো এই বিয়ের ঋণের ফাঁদ নিয়ে, কিভাবে এটা তৈরি হয়, কেন মানুষ এতে পড়ে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে এই ফাঁদ থেকে বেরিয়ে আসা যায়। চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ আজকের ভিডিও আপনার পরিবারের আর্থিক ভবিষ্যৎ বদলে দিতে পারে। দেখুন, বিয়ে একটা সুন্দর জিনিস, আমি বিয়ের বিরুদ্ধে না, উৎসবের বিরুদ্ধেও না, কিন্তু আমাদের সমাজে বিয়েকে ঘিরে এমন কিছু প্রথা আর প্রত্যাশা তৈরি হয়েছে যেটা অনেক পরিবারকে একেবারে ধ্বংস করে দিচ্ছে আর্থিকভাবে। একটু চিন্তা করুন, বাংলাদেশে একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের বিয়েতে গড়ে কত টাকা খরচ হয়? ৫ লাখ, ১০ লাখ, কোনো কোনো ক্ষেত্রে ২০-২৫ লাখও। আর এই টাকা আসে কোথা থেকে? ব্যাংক লোন থেকে, এনজিও থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে ধার করে, জমি বিক্রি করে। আর তারপর শুরু হয় আসল যন্ত্রণা। নতুন সংসার, নতুন দায়িত্ব, হয়তো বাচ্চাও আসছে, কিন্তু প্রতি মাসে সেই বিয়ের ঋণের কিস্তি দিতে হচ্ছে। স্বপ্ন দেখার আগেই স্বপ্ন ভেঙে যাচ্ছে। তাহলে চলুন পুরো বিষয়টা ভেঙে বুঝি, ধাপে ধাপে। পর্ব ১, বিয়ের ঋণের ফাঁদটা আসলে কিভাবে তৈরি হয়। ধরুন রাহেলার কথা। রাহেলার বাবার একজন সরকারি চাকরিজীবী, মাসিক বেতন ৫০,০০০ টাকা। মেয়ে বড় হয়ে গেছে, বিয়ের বয়স হয়েছে, পাত্রপক্ষ ভালো, ছেলে ইঞ্জিনিয়ার, কিন্তু পাত্রপক্ষের চাহিদা একটু বেশি। বিয়েতে ভালোভাবে খাওয়াতে হবে, গায়ে হলুদে ব্যান্ড পার্টি লাগবে, ফুলের সাজ, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, বিদেশি কাপড়, গয়না। রাহেলার বাবার সঞ্চয় আছে মাত্র ৩ লাখ টাকা, কিন্তু বিয়ের বাজেট দাঁড়াচ্ছে ১২ লাখে। কি করবেন তিনি? না বললে মেয়ের বিয়ে ভেঙে যাবে, সম্মানহানি হবে, আত্মীয়রা কথা বলবে। তাই তিনি ব্যাংক থেকে লোন নেন ৫ লাখ, বড় ভাইয়ের কাছ থেকে ধার নেন ২ লাখ, আর বাকিটা এনজিও থেকে। বিয়ে হয়ে গেল, সবাই বলল কি সুন্দর বিয়ে হলো, ছবিগুলো ফেসবুকে অনেক লাইক পেল। কিন্তু পরদিন থেকে শুরু হলো আসল কাহিনী। মাসে মাসে ইএমআই, সুদ, কিস্তি। রাহেলার বাবার অবসরের বয়সে এসে তিনি ঋণের জালে আটকে গেলেন। এটাই হলো বিয়ের ঋণের ফাঁদ। এবং এটা শুধু রাহেলার বাবার গল্প না, এটা আমাদের দেশের লক্ষ লক্ষ পরিবারের গল্প। পর্ব ২, কেন আমরা এই ফাঁদে পড়ি, মনস্তাত্ত্বিক কারণগুলো। এখন প্রশ্ন হলো, আমরা জানি যে এটা ঋণের ফাঁদ, তবুও কেন পড়ি? কারণগুলো একটু বোঝা দরকার। কারণ ১, সামাজিক চাপ আর কি বলবে লোকে। আমাদের সমাজে বিয়ে শুধু পারিবারিক বিষয় না, এটা সামাজিক মর্যাদার বিষয়। অমুকের মেয়ের বিয়েতে এত আয়োজন হলো, আমার মেয়ের বিয়েতে কম হবে কেন? এই তুলনামূলক চিন্তাটাই মানুষকে সামর্থ্যের বাইরে খরচ করতে বাধ্য করে। কারণ ২, যৌতুকের অদৃশ্য চাপ। আইনত যৌতুক নিষিদ্ধ, কিন্তু বাস্তবে ছেলেকে একটু ভালো আসবাবপত্র দিন, গাড়ি না হোক একটা বাইক তো দিন, এগুলো কি যৌতুক না? এই অলিখিত চাপে পড়ে অনেক পরিবার নিজেদের শেষ সম্বলটুকুও ঢেলে দেয়। কারণ ৩, একদিনের মানসিকতা। বিয়ে তো একবারই হয়, সেরাটাই করি। এই চিন্তাটা দেখতে সুন্দর, কিন্তু এর পেছনে আসে দীর্ঘ আর্থিক কষ্ট। একদিনের উৎসবের জন্য বছরের পর বছরের যন্ত্রণা কি সত্যিই ওয়ার্থ ইট? কারণ ৪, আর্থিক পরিকল্পনার অভাব। অনেক পরিবার বিয়ের জন্য আগে থেকে সঞ্চয় করে না। হঠাৎ করে বিয়ে ঠিক হয়, আর তখন পাগলের মতো টাকা জোগাড় করতে হয়। ফলে যা পাওয়া যায়, ধার, ঋণ, সুদ সব নিয়ে নেয়। ঠিক আছে, লোন নিলাম, বিয়ে হলো, তারপর কি হয়? আসুন একটু সৎভাবে দেখি। প্রথমত, নতুন দম্পতির ওপর চাপ পড়ে। হয়তো মেয়ের বাবার ঋণ আছে, ছেলের পরিবারও হয়তো বিয়েতে ধার করেছে। এই চাপটা সংসারে আসে ঝগড়া হিসেবে, সম্পর্কে ফাটল হিসেবে। গবেষণায় দেখা গেছে আর্থিক সমস্যায় দাম্পত্য কলহের অন্যতম প্রধান কারণ। দ্বিতীয়ত, ভবিষ্যতের স্বপ্ন থেমে যায়। নতুন বাড়ি বানানোর স্বপ্ন, সন্তানের পড়াশোনার জন্য সঞ্চয়, নিজেদের ব্যবসা শুরু করার পরিকল্পনা, সব কিছু পিছিয়ে যায়, কারণ বিয়ের ঋণ শোধ করতেই বছরের পর বছর চলে যায়। তৃতীয়ত, বাবা মায়ের অবসর জীবন নষ্ট হয়। রাহেলার বাবার কথা মনে আছে? তার বয়স এখন ৫০-এর কাছাকাছি। অবসরের পর যে টাকাটা জমানো দরকার ছিল, সেটা বিয়েতে খরচ হয়ে গেছে। এখন বার্ধক্যে নিজের সন্তানের ওপর নির্ভর করা ছাড়া উপায় নেই। চতুর্থত, একটা বিষ চক্র তৈরি হয়। এই প্রজন্ম ঋণ নিয়ে বিয়ে করল, পরের প্রজন্ম একই কাজ করবে, কারণ তারা এটাকেই স্বাভাবিক মনে করছে। চক্রটা ভাঙছে না। তাহলে সমাধান কি? কিভাবে এই ফাঁদ এড়ানো যায়? ঠিক আছে, সমস্যা তো বললাম, এখন সমাধান বলি। এবং মনে রাখবেন, এগুলো আদর্শ কথা না, এগুলো একদম প্র্যাকটিক্যাল পদক্ষেপ। সমাধান ১,
আগে থেকে বিয়ের ফান্ড তৈরি করুন। মেয়ে বা ছেলের বয়স যখন 15-16 বছর, তখন থেকেই প্রতি মাসে অল্প অল্প করে সঞ্চয় শুরু করুন। মাসে মাত্র 3000 টাকা করে 10 বছর জমালে হয় 3.5 লাখ টাকারও বেশি, সুদ ছাড়াই। ডিপিএস বা সঞ্চয়পত্রে রাখলে আরও বেশি হবে। এটাই সবচেয়ে সহজ আর কার্যকর উপায়। সমাধান 2, বাজেট ঠিক করুন, তারপর বিয়ে ঠিক করুন। এটা উল্টো শোনাচ্ছে, কিন্তু এটাই সঠিক। আগে ঠিক করুন আমার কাছে কত টাকা আছে এবং আমি সর্বোচ্চ কত খরচ করতে পারবো। তারপর সেই বাজেটের মধ্যে বিয়ে পরিকল্পনা করুন। কোনো অবস্থাতেই সেই সীমা পার করবেন না। মনে রাখুন, একটা সুন্দর বিয়ে মানেই বিশাল আয়োজন না। ছোট, আন্তরিক, পারিবারিক কেন্দ্রিক বিয়েও অনেক সুন্দর হতে পারে। সমাধান 3, না বলতে শিখুন। এটা সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে জরুরি। পাত্রপক্ষ বা কনেপক্ষ যদি আপনার সামর্থ্যের বাইরে দাবি করে, সেই বিয়েটাই না করাই ভালো। যে মানুষ বা পরিবার আপনার আর্থিক সীমা বুঝতে পারে না, তারা ভবিষ্যতেও সম্মান করবে না। এবং মহল্লার কথা, আত্মীয়র কথা, তারা 2 মাস কথা বলবে, তারপর ভুলে যাবে, কিন্তু আপনার ঋণ থাকবে 10 বছর। সমাধান 4, অল্টারনেটিভ উপায়ে সুন্দর বিয়ে করুন। কম খরচে সুন্দর বিয়ে করার অনেক উপায় আছে। যেমন বিয়ের মৌসুম এড়িয়ে অন্য সময়ে বিয়ে করুন, দাম কম হবে। বাইরের হলের বদলে বাড়ির ছাদে বা কমিউনিটি সেন্টারে করুন। পেশাদার ফটোগ্রাফারের বদলে ভালো ক্যামেরা আছে এমন আত্মীয়কে দিয়ে করুন। খাবারের পরিমাণ ঠিক রাখুন, অপচয় কমান। এই ছোট ছোট সিদ্ধান্তগুলো মিলিয়ে লাখ টাকা বাঁচানো সম্ভব। সমাধান 5, যদি ঋণ ইতিমধ্যেই হয়ে গিয়ে থাকে। অনেকে হয়তো ভিডিওটা দেখছেন আর মনে মনে বলছেন, ভাই বিয়ে তো হয়ে গেছে, ঋণও হয়ে গেছে, এখন কি করি? ঠিক আছে, তাহলে শুনুন। প্রথমে সব ঋণের একটা লিস্ট তৈরি করুন। কার কাছে কত টাকা আছে, সুদ কত, মাসিক কিস্তি কত। তারপর সবচেয়ে বেশি সুদের ঋণটা আগে শোধ করার চেষ্টা করুন। এটাকে বলে অ্যাভালাঞ্চ মেথড। মাসিক খরচে কাটছাট করুন। ওটিটি সাবস্ক্রিপশন, বাইরে খাওয়া, অপ্রয়োজনীয় কেনাকাটা সব বন্ধ বা কমান সাময়িকভাবে। একটা এক্সট্রা ইনকাম সোর্স খুঁজুন, টিউশন, ফ্রিল্যান্সিং, ছোট ব্যবসা, যাই হোক। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই ঋণের বোঝাটা একা বহন করবেন না। স্বামী স্ত্রী দুজন মিলে পরিকল্পনা করুন, একসাথে কাজ করুন। একটা দল হিসেবে লড়লে এই ফাঁদ থেকে বেরোনো সম্ভব। পর্ব 5, সত্যিকারের পরিবর্তন, অনুপ্রেরণার গল্প। আমি জানি অনেকের মনে হচ্ছে এটা সহজ কথায় বলা সহজ, কিন্তু বাস্তবে এত কঠিন। আপনি ঠিকই বলছেন, কিন্তু পরিবর্তন হচ্ছে, ধীরে ধীরে হলেও হচ্ছে। আজকাল অনেক তরুণ দম্পতি আছেন যারা সিদ্ধান্ত নিচ্ছেন, আমরা ছোট করে বিয়ে করব, কিন্তু ঋণ নেব না। কোর্ট ম্যারেজ বা রেজিস্ট্রি বিয়ের পর একটা ছোট্ট পারিবারিক অনুষ্ঠান, এটাই যথেষ্ট। একজনের গল্প মনে আছে, ঢাকার একটি মেয়ে। তার বাবা বললেন, মেয়েকে বিয়েতে 10 লাখ খরচ না করে সেই টাকা একটা ফ্ল্যাটের ডাউন পেমেন্ট হিসেবে দেবেন। মেয়ে আর জামাই রাজি হলেন। বিয়ে হলো সাদামাটাভাবে, পরিবার আর কাছের বন্ধু নিয়ে। আজ সেই পরিবার নিজের বাড়িতে আছে, সুখে আছে। এটাই আসল বিয়ের উপহার, একটা নিরাপদ ভবিষ্যৎ। আচ্ছা, ভিডিও শেষে আসার আগে আমি আপনাকে একটা কাজ করতে বলবো। আজকে রাতে ঘরে গিয়ে আপনার পরিবারের সাথে, মা বাবা, স্বামী স্ত্রী, যার সাথেই পারুন, বসুন, কথা বলুন। বিয়ের পরিকল্পনা আছে, তাহলে একটা বাজেট তৈরি করুন আজই। ঋণ আছে, তাহলে সেই লিস্টটা বানান আজই। একটা কথা মনে রাখবেন, বিয়ের দিন ভালো লাগাটা গুরুত্বপূর্ণ, কিন্তু বিয়ের পরের দিনগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ। সুখী সংসারের ভিত্তি ফুলের সাজ আর ব্যান্ড পার্টি না। সুখী সংসারের ভিত্তি হল আর্থিক নিরাপত্তা, পারস্পরিক সম্মান আর একটা ঋণমুক্ত জীবন। আপনি যদি মনে করেন এই ভিডিওটা কারো কাজে লাগতে পারে, কোনো তরুণ বন্ধু যার বিয়ে ঠিক হচ্ছে, কোনো মা বাবা যিনি বিয়ের চিন্তায় রাত জাগছেন, তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করুন। একটা শেয়ার হয়তো একটা পরিবারকে ঋণের ফাঁদ থেকে বাঁচাতে পারে। নিচে কমেন্টে লিখুন, আপনার কি মনে হয় আমাদের সমাজে বিয়ের খরচ কমানো সম্ভব? আপনার পরিবারের বা পরিচিত কারো অভিজ্ঞতা থাকলে শেয়ার করুন। আপনার গল্পটা হয়তো অন্যের জন্য অনুপ্রেরণা হবে। এই চ্যানেলে আমরা প্রতি সপ্তাহে এরকম ব্যক্তিগত অর্থনীতির উপর ভিডিও করি, যেগুলো আপনার আসল জীবনে কাজে লাগবে। তাই এখনও সাবস্ক্রাইব না করলে করে নিন, আর বেল আইকনে ক্লিক করুন, যাতে নতুন ভিডিও পেলেই নোটিফিকেশন পান। আজকের মতো এটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঋণমুক্ত থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।